যাত্রা কিন্তু কোনো অশিক্ষিত মানুষ করে না। অমরেন্দ্র বিশ্বাসের যে অবদান এই বাংলাদেশে কালচারাল ফিল্ডে, একটি সরকারি লোক কি নাম বলতে শুনেছেন? একটি লোক। এত সহজে কি একজন নায়ক রাজা হওয়া সম্ভব? অনেক সময় নিয়মের বাইরেও অনেক কাজ করতে হয়। জারি গান, সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া কিছুই নাই। অভিনয়ে আসলেন কার প্রেরণায়? বাবা ভাবতেন যে আমি মারা গেছি বা মরে যাব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা কথা প্রসঙ্গে অনুষ্ঠানে নিয়মিত অতিথিদের সঙ্গে কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমন একজন যিনি তার নিজের নামেই পরিচিত, স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। আমাদের স্টুডিওতে তিনি এরই মধ্যে উপস্থিত হয়েছেন। অরুণা বিশ্বাস, শ্রদ্ধেয় অরুণা বিশ্বাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। তো আমাদের স্টুডিওতে আপনাকে এই প্রথম আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। এখন আপনি কেমন আছেন? কিভাবে দিন পার করছেন, দিন যাপন করছেন? খুব ভালো আছি। আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম। আপনার সাথে রেগুলারই যোগাযোগ হতো আমার। অনেকদিন পরে দেশে এসেছি। ঈদের একটা লম্বা ছুটি পেয়েছি। সো এখন যে কাজটা আমার প্রথম কাজ হচ্ছে ছবি দেখা, তারপরে বই পড়া। এখন আবার ঈদের ছুটি শেষ হয়ে গেছে, এখন আবার কাজে ঢুকে যাচ্ছি। সো নিজের একান্ত সময়গুলো এভাবে কাটিয়েছি। এখন আমি মেন্টালি অনেক ফ্রেশ, আমার ভালো লাগছে, তাই আমি আজকে আপনার কাছে এসেছি। আর মাঝে মধ্যে দেখি ফেসবুকেও কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অ্যাক্টিভ, এবং দেখি গান আমাদের ভাল লাগে, আমরাও শুনি। এবং কয়েকদিন আগে দেখেছি একজন কে আপনি প্রশ্ন করছেন আপনার ছবি দেখেছে কিনা, একটি মেয়ে। সে বলল যে দেখেছি। আপনি আবার তাকে যাচাই করছেন যে আসলে দেখেছি কিনা। এটি আপনি যখন আমাদের স্টুডিওতে আসছিলেন, আসার পথেও আমরা দেখেছি যে অনেকে আপনাকে দেখে মানে শ্রদ্ধা জানিয়েছে। আমি যখন বলেছি যে আজকে অরুণা বিশ্বাস আমাদের এই স্টুডিওতে আসবেন, তাদের চোখে মুখে আমরা এক ধরনের দ্যুতি দেখেছি এবং আপনার প্রতি তাদের এক ধরনের শ্রদ্ধা দেখেছি। এই শ্রদ্ধা এখনো আছে। এই শ্রদ্ধার জায়গাটি কিন্তু আমি বলবো যে তিলে তিলে আপনারা তৈরি করেছেন। এখন যে বিষয়টি আমার দর্শক শ্রোতাদের যদি আপনি বলেন যে এই যে আপনি অভিনয়ে আসলেন, তিন যুগের বেশি সময় পার করেছেন, তো এই অভিনয়ে আসলেন কার প্রেরণায়? মানে কোনো ঘটনা ছিল যে কোথা থেকে উৎসাহ পেয়েছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নটি করবার জন্য। আসলে এখনকার অনেক জেনারেশনের অনেকেই হয়তো জানেন না যে আমার বাবা-মা দুজনই বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী। আমার মা জ্যোৎস্না বিশ্বাস, বাবা অমরেন্দ্র বিশ্বাস। এবং আমার বাবা-মা যেই কাজটি করেছেন, স্পেশালি আমার বাবা, উনি আসলে রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। উনি চাইতেন মানুষ জাগরণ হোক, মানুষের অন্ধত্ব মুক্তি পাক। সেই জন্য তার আসলে অভিনয়ের মধ্যে দিয়েই মানুষের কাছে চলে যাওয়া। মানুষকে তিনি জাগাতে চেয়েছেন মাটির কাজ। উনি চারণ কবি মুকুন্দ দাসকে পছন্দ করতেন। স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। উনি যাত্রা করতেন প্যান্ডেল ছাড়া, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই উনি সংলাপ বলতেন, মানুষকে জাগরিত করতেন। তাকে উনি ফলো করতেন, যার জন্য বাবা যাত্রা করেছেন। বাবা বেসিক্যালি অনেক একটা বড় জমিদার ফ্যামিলিতে তার জন্ম। তার বাবা ছিলেন হচ্ছে কাস্টম সুপারিনটেন্ডেন্ট। আমার ঠাকুরমা নিজে একজন সঙ্গীত শিল্পী ছিলেন। এবং আমার বাবা হচ্ছে প্রথম চাইল্ড সেই সময়ে মেড্রাসে হয়েছে এগমোর হসপিটালে, যে প্রথম বাচ্চা এবং মা সিজারিয়ান ওনারা বেঁচেছিলেন। কিন্তু বাবা বলতো আর কি, সিজারিয়ান বাচ্চারা একটু অন্যরকম হয়, জেদি হয়। আমার বাবা আসলে অভিনয়টাই করতে চেয়েছেন। বাবা অনেক কাজ করেছেন। উনি ব্রিটিশ হুলিয়াও ছিল, পুলিশের হুলিয়াও ছিল, পুলিশে ছিলেন, ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, তারপরে নাটকে মঞ্চে অভিনয় করতেন। তারপরে যাত্রাটাকেই উনি স্পেশাল এবং নাটক করতেন। চিটংয়ে আমরা বেসিক্যালি চিটগনিয়ান, চিটংয়ে নাটক করতেন। নাটকের ধারা চেঞ্জ করে উনি যাত্রাটাকে ফর্ম নিয়ে আসলেন আর কি। কারণ নাটকে অনেক কিছু তৈরি করতে হয়, স্টেজ মানে অনেক ধরনের প্যাটার্ন চেঞ্জ করতে হয়, মানে সিকোয়েন্সের পর সিকোয়েন্স। যাত্রায় শুধু আপনি এক্সপ্রেশন দিয়ে আপনি রাজপ্রাসাদ, আপনি কুটির, আপনি নদী, সমুদ্র সব বলতে পারবেন, সে ইয়োর ফিলিংস। তো সেটাকে বাবা এভাবে এনে উনি এই ফর্মে উনি যাত্রাটা করতে চেয়েছেন এবং সেটা মাটির কাছাকাছি, মানুষের কাছে যাওয়ার জন্য, গণমানুষের কাছে যাওয়ার জন্য। এবং সেটাই বোধহয় আমার পারিবারিক প্র্যাকটিস ছিল।
আমার মা আমি যেদিন হই আর কি, সেদিন রাত্রেও মা যাত্রা শেষ করেছেন, বাহ! ভোরের দিকে যাত্রা শেষ হয়েছে, তারপরে আমি পৃথিবীতে এসেছি। সো এটা আসলে ওই যে বলে জেনেটিক, জেনেটিক। আমি সেইভাবেই পেয়েছি। এবং আমি যখন ভারতের সূর্যবংশে ভর্তি হই, আমি ওয়ালের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতাম, বড় বড় ওইটাও তো একটা বিশাল একটা জায়গা। তো আমাদের যে নিভা রায় ছিলেন কালোদি, উনি দেখতেন আমি নাচতে পারি, উনি আমাকে কালেক্ট করলেন। তারপরে ভারতের সূর্যবংশের যতগুলো প্রোগ্রাম হতো, সাংস্কৃতিক কালিদাসের, অনুষ্ঠান। কবি কালিদাসের যত সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি সেখানে এক ধরনের, এখন যেই ভাষা আর কি, এখনকার যে ভাষা, মানে আমাকে ছাড়া কোনো প্রোডাকশন হতো না আমি যখন থেকে ওখানে গেছি। আই ওয়াজ আ সুপারস্টার, লাইক তখন আমি বর্ন সুপারস্টার হ্যাঁ, আসলে। তখন আপনার বয়স কত, যে স্মৃতিটা আমি বললেন? ভারতের সূর্যবংশে ভর্তি হয়েছি 3.5 বছর। আর পিসাহা আমাকে, বাবাকে রাজকুমার ডাকতেন। আমার বাবা ভেরি হ্যান্ডসাম ছিল, বলতো স্মার্ট। তুমি, হ্যাঁ ভেরি হ্যান্ডসাম, এডুকেটেড। এবং সে তাকে বলতো যে তুমি এত সুন্দর, ডাক্তার হলে তুমি খুবই ভালো লাগতো। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের বোধহয় সৌন্দর্যের প্রতি এক ধরনের আকর্ষণ থাকে। আকর্ষণ থাকে। সো বাবাকে খুবই উনি আদর করতেন, প্রতি বছর যাত্রা নিয়ে যেতেন মির্জাপুরে। তো বললো মেয়েকে আমার কাছে দিয়ে দাও, না হলে তো যাত্রার দলে নাচবে, মেয়েকে আমি ডাক্তার বানিয়ে পাঠাবো। ওটা মেয়েদের স্কুল যেহেতু, হ্যাঁ, হস্টেল, ওনার হয়তো ইচ্ছা ছিল বা ইচ্ছা ছিল। এবং আমার বাবা আমাকে তখন দিয়েছে, তখন আমি ফিডার হাতে। তার কয়েকদিন পরে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সাল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে আমি ভারতের সূর্যবংশে ছিলাম। তো এইভাবে আসলে আমার যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলো, 1971 সাল, আপনার একটি লেখায় আমি জানতে পারি সেটি তখন আপনার মা অভিনয় করতেন ওই মুক্তিযুদ্ধ সময়ে। তো মুক্তিযুদ্ধের সময়ে আপনার বাবা পশ্চিমবঙ্গে চলে গেলেন, বাবা মা দুজনেই গেছে। দুজনেই চলে গেলেন, এবং আপনি এই দেশে ছিলেন। হুম। তখন আপনার বাবা মা কি কেউ কি ভেবেছিলেন যে আপনি হয়তো হারিয়ে গেছেন বা বেঁচে নেই, এরকম কোনো ধারণা হয়েছিল? আমার বাবা, একটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। আমার বাবা তখন নট্য কোম্পানিতে যাত্রা করতেন, মানে মাখন নট্য যিনি ছিলেন, ওই যে এই নট্য কোম্পানি কিন্তু খুবই বিখ্যাত যাত্রার দল ছিল। যাত্রা দল, হ্যাঁ। সেই যাত্রার দলে আমার বাবা যাত্রা করতেন, এবং তার নামে একটা নাটক লেখা হলো গঙ্গা থেকে বুড়িগঙ্গা। সেখানে একটা ক্যারেক্টার ছিল ইলিয়াস শাহ, সেই ক্যারেক্টারটা বাবা করতেন। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছায়া ক্যারেক্টার। অরিজিনাল বইতে কিন্তু বাবার নাম লেখা আছে, অমরেন্দ্র বিশ্বাস, বাংলাদেশ। বাংলাদেশ। মা করতেন না, কারণ আমার ছোট ভাই ছোট ছিল, আমার ঠাকুরমা তখন বেঁচে ছিলেন। আমরা তখন থাকতাম হচ্ছে দমদম, দমদমে ছিলাম। হ্যাঁ, মানে আমার মার কাছ থেকে শোনা আর কি। তো বাবা নাকি যাত্রা করতেন, এবং সারাদিন, দিনের বেলায় অনুপ ঘোষাল টোষাল ওদের কাছ থেকে টাকা উঠাতেন, যে কলকাতার শিল্পীরা যেভাবে টাকা উঠাতেন ওইখানে। বাবা মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করতেন। আর মাঝে মাঝে কুমুদিনীর ওইখানে যেতেন, ওনাদের যে কলকাতায় বাড়িটা আছে, আর পিসা ওখানে যেতেন, যে আসলে আমাদের ছেলেমেয়েরা কেমন আছে। আমি অনেক ছোট, আমার মনে আছে যে একবার একটা পাকিস্তানি কতগুলো হানাদার বাহিনী, মানে যে ওদের হুকুম আসছে, তো আমাকে বলেছিল যে নাম বলবা বেবি ইসলাম। তো আমাকে নাম জিজ্ঞেস করছে একবারই, বেবি ইসলাম। আমি ফার্স্টে ছিলাম, প্রথমেই ছিলাম। আর যারা ধরেন অ্যাডাল্ট, মানে গ্রোয়িং আপ ছিল, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে ওখানে, ওদের পক্ষে খুঁজে বের করা সম্ভব না যদি রিসার্চ। তখন তো অত ইয়ে না। আর মিস মুচ্ছুদ্দি এখনো বেঁচে আছেন উনি, তারপর মিসেস সাত্তার ছিলেন আমাদের, ওনারা আমাদের 4-5 জনকে দাঁড় করিয়েছিলেন, আমরা হয়তো 7-8 জন হবে এই। আর বাবা ভাবতেন যে আমি মারা গেছি বা মরে যাব, এবং প্রায় শুনছিল যে ভারতের বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, কারণ টাঙ্গাইলের অনেক ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছিল। যার জন্য বাবা ডায়েরিতে লিখতো যে আমি জানি না আমার সন্তানকে আমি দেখতে পাবো কিনা, অরুণাকে, এভাবে লেখা। তো সেইটা পরে আপনি তার ডায়েরি পরে জানতে পেরেছিলেন। তো যাত্রা শিল্প প্রসঙ্গ যেহেতু আসছে, এই যাত্রা শিল্পের আগের অবস্থা বর্তমান অবস্থা দুটোর মধ্যে যদি আপনি তুলনা করেন, আপনার পর্যবেক্ষণ কি এবং আপনার মতামত, মানে কোনো পরামর্শ আছে কিনা? না, আসলে পরামর্শ দিয়ে কোনো কাজ হবে না। আমার কথা হচ্ছে যে যারা একটা জায়গায় বসে থাকে, যে দেশের সমস্ত কিছু তারা চেঞ্জ করে ফেলবে, বিশেষ করে দেশের কৃষ্টি, দেশের সংস্কৃতি। কারণ একটা দেশের সংস্কৃতি যখন নষ্ট হয়ে যায়, তখন সেটা যত কিছুই শক্তিশালী ভাবে করা হোক না কেন, সেটা কিন্তু ভেঙে পড়বে। আমরা কিন্তু এখন সেই দিকেই যাচ্ছি। প্রথমে যাত্রাটা শেষ হয়েছে, তারপরে ধরেন থিয়েটারটা মাঝখানে একদমই
শেষ হয়ে গেছিল। তারপরে ধরেন জারি গান, সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া কিছুই নাই। এবং ধরেন স্বভাব কবিও আপনি খুঁজে পাবেন না এখন। তারপরে ধরেন কৃষ্ণলীলার গানও আপনি শুনতে পাবেন না। যেগুলো হয় সেগুলো খুবই আসলে প্র্যাকটিস নাই, তারপরে লেখাপড়া নাই, শিক্ষা নাই, কোনো স্কুল নাই এবং গুরু নাই। সবচেয়ে বড় কথা গুরু নাই। গুরু নাই। অমরেন্দ্র বিশ্বাস যখন চলে গেছেন যাত্রাটাই শেষ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ওনারা শিষ্য রেখে যান নাই, শিষ্য রেখে গেছে, কিন্তু শিষ্যরা তো প্রপার শিষ্যরা হয়েছে কি তারা বেনিয়া হয়ে গেছে। তারা নিজেদের সুবিধার জন্য এখানে গেছে ওখানে গেছে, কয়েক জায়গায় যাত্রা করেছে, মাঝখানে নাচ ঢুকিয়ে দিয়েছে। বাবা থাকতে যেটা সম্ভব হয়নি। উনি তো একাই 100, মানে উনি একা দাঁড়ালেই 100। পরিশুদ্ধ যাত্রা যেটি, পরিশুদ্ধ যেটা আর কি, সেটি ব্যাহত হয়েছে। সেটা হয় নাই। শিল্পকলা চেষ্টা করছে, কিন্তু আসলে শিল্পকলা একা চেষ্টা করলে তো হবে না। আমাদের অনেকগুলো মানুষকে থাকতে হবে, শুদ্ধ মানুষ, যেগুলো হচ্ছে আমরা বিকৃত মানুষ হলে তো হবে না, স্বার্থপর হলেও হবে না। এখন দেশকে ভালোবেসে যদি আমরা দেশের সংস্কৃতিকে নিজে ধারণ করতে না পারি, তাহলে তো এইটা যাত্রা কোনোদিনই আপনার সুফল আনবে না। সুফল আনবে না। যাত্রা যে নেগেটিভিটি দিয়ে বাংলাদেশে হয়, যাত্রা ও নাটক করে, ও সিনেমা করে, যে নেগেটিভিটি ইম্প্যাক্ট তৈরি করে, সারা পৃথিবীতে এই ডার্টিনেসটা নাই, সারা পৃথিবীতে নাই। আপনি যদি বলেন আমি শিল্পী, আপনাকে অন্যান্য, আপনি ব্যাংককে যান, আপনি সিঙ্গাপুরে যান, আপনাকে প্রত্যেকেই শিল্পী হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করবে। শুধুমাত্র বাংলাদেশে, হ্যাঁ এখন আপনি বলে বাংলাদেশের সবাই, নিশ্চয়ই না, আমরাও সম্মানিত হই। আমরা এয়ারপোর্টে নামলে আমাদেরকে সম্মান করে। আমাদের সাধারণ মানুষের যে কাজটা হয় না, পুলিশ আছে, অনেক জায়গায় অনেকেই আমাদেরকে সম্মান করে, এই ব্যাপার না। কিন্তু আমি চাচ্ছি এই ভার্সনেসটা কমে যাচ্ছে। আমার কথা, এই ভার্সনেসটা, একটা শিল্পী এত সহজে কি একজন নায়ক রাজা হওয়া সম্ভব? একজন অমলেন্দু বিশ্বাস এত সহজে কি হতে পারে? একজন হুমায়ুন ফরিদি, ইটস নট পসিবল। লাইক একদিনে কি করে হবে? তাদের যে শিক্ষা, তাদের যে মেধা, তাদের যে দূরদৃষ্টি, তাদের যে গবেষণা, তাদের যে চর্চা, তাদের মানে কোনো কিছুই আসলে ধারে কাছেই একজন বিএসসিএস ক্যাডার যেতে পারবে না। তার যে আচার আচরণ, তার কাছ থেকে যে বিনয়, হ্যাঁ অনেকে আমরা বলি যে বিনয়টাও শিখতে হবে একজন শিল্পীর কাছ থেকে, আমরা শিখি। আপনি যেটা বলছিলেন যে আসলে এখানে অভাব রয়েছে, এখানে কি সরকারি পৃষ্ঠপোষকতারও তো অভাব রয়েছে অনেক ক্ষেত্রে বলা হয়। 100% সরকার তো করতে চায়, আবার দেখা যায় যে এমন লোকের হাতে যে পড়তেছে তারা আসলে প্রপার লোক, তারা আসলে সেটাকে যে চালিয়ে নিয়ে যাবে, হ্যাঁ প্রপার লোক না। আমার কাছে যে কিছু কিছু জায়গায় অনেক সময় নিয়মের বাইরেও অনেক কাজ করতে হয়। কিছু নিয়মের বাইরে যে এইটা, যারা নাকি সত্যিকারের সংস্কৃতি বোঝে তাদেরকে দিয়েই সংস্কৃতির রক্ষা পাবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ফিল থাকতে হবে। আমি এখন জ্ঞানী, আমি অনেক লেখাপড়া জানি, আমি অনেক বুদ্ধিমান, আমার অনেক ডিগ্রি আছে, আই ক্যান রান দ্য সোসাইটি, লাইক কালচারাল সোসাইটি, আই ক্যান রান। অমরেন্দ্র বিশ্বাসের যে অবদান এই বাংলাদেশে কালচারাল ফিল্ডে, একটি সরকারি লোক কি নাম বলতে শুনেছেন? একটি লোক, একজন লোককে কি নায়ক রাজ্জাকের কথা বলতে শুনেছেন? একজন সরকারি কর্মকর্তাকে শুনেছেন না একজন হুমায়ুন ফরিদির কথা বলতে? আমার বাবার যে অবদান এই কালচারাল ফিল্ডে, আমার বাবা অমরেন্দ্র বিশ্বাসের, একটি লোক কি সেটা বলেছে? আমরা কোনো রকমকে কোনো সুযোগ নিয়েছি কোনো সরকারের আমলে? কোনো দিনও না। সেই জায়গায় তো ঘাটতি রয়ে আছে বলে এই যে শিল্পটা, পৃষ্ঠপোষকতা যদি থাকতো, আজকে যাত্রা যদি ধরেন এখনো রিভাইভ করা সম্ভব, যদি জ্যোৎস্না বিশ্বাসকে আপনারা কাজে লাগান, এবং সেই সাথে আরো অনেক অনেক মানুষ আছে। শোনেন, যাত্রা কিন্তু কোনো অশিক্ষিত মানুষ করে না, কোনো স্লাম এরিয়া থেকে লোক এসে করে না। আমাদের মাথার মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে। দাদা মাইন্ড করেন না, আমি একটা কথা বলি, সাংবাদিক ভাই বোনেরাও একটা মাইন্ডসেট করে দিয়েছে আমাদের সোসাইটিতে, যারা কালচারাল ফিল্ডে কাজ করে তারা ম্যাক্সিমামই অশিক্ষিত, স্লাম এরিয়া থেকে আসছে, গরিব, ভালোভাবে কথা বলতে পারে না, চাষবাস করে। ভাই এই 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 যে মাথার মধ্যে যে মাইন্ডসেট, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটি আসলে আমিও বলবো যে এটি ভুল ধারণা। এটা আজকের থেকে না, কিন্তু অনেক আগে থেকেই। দুই একটা তো এক্সাম্পল হবেই, সেটা তো ধরেন কোয়ালিটি থাকলেই আপনি আসতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য এই ভুল ধারণাটাও কিন্তু এক ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, এটি দূর করতে হবে 100 বার। এই জন্য বারবার আমাদের এই ইন্ডাস্ট্রিতে বা আমাদের ফিল্ম বলেন, টেলিভিশন বলেন, যাত্রায় বলেন, কিছু বেনিয়ে আসতেছে, আসার পরে তারা টাকা ইনভেস্ট করতেছে তাদের সুযোগ মতো, এবং তারা তাদের যে ফলটা তারা খেয়ে মুনাফা নিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা
যারা রিয়েলি এই ইন্ডাস্ট্রি থাকতে চাই, এই সংস্কৃতির সাথে থাকতে চাই, আমরা কিন্তু অসহায় হয়ে যাই সামটাইমস। এবং সেইভাবে শিল্পীরাও আসে। আমার শখ হলো, আমার কোথাও কিছু করার নাই, আমি পড়াশোনা করি নাই, আমার বাবা মা আমারে কিছু বলতেছে না, আমার বাবা মা অসুবিধা হয়, তাহলে আমি যাই একটু নাটক করি, নাটক করে টাকা পাচ্ছি। তো আপনার ছোটবেলার যে স্মৃতি, আপনি যখন 4র্থ শ্রেণীতে পড়েন, মনে পড়ে কিনা আপনি ইংরেজিতে কি ফলাফল করেছিলেন? ফেল করেছিল। তারপরে বাবার সঙ্গে বাবা কথা বলেননি, হ্যাঁ। 3 মাস কথা বলেননি, এটি স্মৃতি থেকে যদি একটু বলেন। আমার বাবা আসলে বিদ্বান মানুষ ছিলেন। উনি এক্সপেক্ট করতেন যে আমার ছেলেমেয়েরা তো অনেক পড়াশোনা করবে, লেখাপড়ার সাথে সাথে নাচ গান করবে, শুদ্ধ সংস্কৃতির সাথে বড় হবে। হোমসে থাকতাম, আমাদের 10 মাস থাকতে হতো, 2 মাস আমাদের ভ্যাকেশন থাকতো, সামার ভ্যাকেশন। সেই সময় আমি বাসায় যেতেন না, সেই সময় তো আমি প্রচুর নাচ গান করতাম, খেলাধুলা করতাম, ড্রিল করতাম, পড়াশোনা করতাম না। আসলে পড়াশোনা করতে ভালোই লাগতো না, সত্যি কথা। তো সেই জন্য ফেল করলাম আমি। তো বাবা আমার জন্য রেজাল্ট দেখে, এবং আমাদের রেজাল্ট পড়ছিল যে এই রেজাল্ট, আমার নাম বলে না, তো ভাবলাম যে আমি তো ফেলই করছি। তো ফেল পাশে তো বুঝি না তখন, সত্যি কথা। কিন্তু বাবার আচরণে আমি বুঝলাম যে এই কাজটা আমার দ্বারা হয়েছে সেটা ভালো হয়নি। আমার সঙ্গে 3 থেকে 6 মাস বাবা কথা বলেননি। মা বলতো যে আমার মেয়েটা এরকম আসছে, ভ্যাকেশনে গেলাম, বাবা কথা বলে না, খালি শিক্ষক আসে, পড়ায় 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 পড়ায়, আবার সকালে উঠে আপনার গান প্র্যাকটিস, নাচ প্র্যাকটিস, তারপরে বিকেলবেলা আবার পড়তে বসা, তারপর তো আবার খেলাধুলা আছে, সেগুলোও আছে। তো বাবা কথা বলেননি। পরের থেকে আর রেজাল্ট আমি খারাপ করিনি, ভালোই করেছি, 2nd, 1st, 3rd মেধা তালিকায়। হ্যাঁ, মেধা তালিকায় থাকতাম। কিন্তু আমার নাচের কাছে ভারতেশ্বরী হোমসে আমার নাচ বলতে আমি আর আমার একটা বান্ধবী ছিল মালা, সঙ্গীতা মিত্র মালা, ও আর আমি, আমাদের কাছে কেউ ছিল না। আমাদের সাথে অনেকেই করতেন, ডালিয়াপা, এই যে কর্নেল তাহেরের বোন ডালিয়াপা, জুলিয়াপা, সুইটিও মারা গেছে, তারপরে কঙ্কন, আমরা সবাই মিলেই, জুয়েল, আমরা সবাই মিলে করতাম নাচ গান। তারপরে তো পড়াশোনা ইম্পর্টেন্ট যে বুঝলাম যে, আর আমি কিন্তু আমার ফ্যামিলির ভালো বাচ্চা বলতে এরকম যে আমি বাবা মার সাথে কখনো বেয়াদবি করি নাই। বাবা মা যেটা বলছেন সেটাই করেছি। না, শান্ত না, আমি খুবই দুষ্টু, কিন্তু কেন জানি বাচ্চারা যেভাবে ধরেন একটু ইগনোর করতে চেষ্টা করে, একটু একরোখা হয়, বা করি নাই। আমার বাবা যা বলতেন আমি সেটাই করতাম। তার মানে আমরা কি যেটা বলতেন সেটাই করতাম। বাবার অনেক গুণই আপনি পেয়েছেন বলা যায়? কোনো গুণই পাইনি। তাহলে কেমন, মানে বাবা দেখতে সুদর্শন, আমি দেখতে সুদর্শন, বাবার গায়ের রং একদম ফটফটে সাদা, আমি তাপাই দিই। এটাও একটা গল্প আছে। আমার যখন 1 মাস, তখন আমার বাবা এক দলে ছিল, আমার মা, আমি হওয়ার আগে 1 মাস পরে বাবার সাথে আমার দেখা। বাবা লঞ্চ থেকে নামলেন, আমি তো গায়ের রং ময়লা, সবাই বলছে বিশ্বাস বাবু তোমার মেয়ের রং তো কালো হয়ে গেছে, হ্যান ত্যান, যেটা বলে আমাদের বাঙালিরা। তো কোলে নিল বাবা, আমি খুব কাঁদছিলাম। তো বাবা যখন কোলে নিলেন আমি চুপচাপ হয়ে গেছি। তো বলছে যে এই তো, তারপরে নাকি বাবার ভাষ্য, তারপর থেকে নাকি বাবার নাম হওয়া শুরু করলো আর কি, যে বাবা বলতেন যে আমার লক্ষ্মী মেয়েটা সৌভাগ্যবতী। হ্যাঁ, সৌভাগ্যবতী। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণের বিষয়ে আসি। বাবা আপনাকে শুদ্ধ উচ্চারণের বিষয়ে কিভাবে সতর্ক করতেন? আপনি সাইনবোর্ড পড়তেন, বাবার সঙ্গে রিকশায় যাচ্ছেন, সাইনবোর্ড পড়তে বলতেন, যদি এটা বলেন স্মৃতি থেকে। একবার ক্লাস 4 বা 4 মানে ধরেন আমি কসমেটিক্স বক্স, তখন আমি নাচি, আমাদের নাচি মানে নাচের সাথে কালচারাল ইয়ের সাথে আমাদের মানে হোমসেই ছিলাম তখন। তো আমাদের হোমসে তো রেগুলার প্রোগ্রাম হতো, ডেলিগেটস আসতেন, বিদেশিরা সব আসতেন। তো আমরা তো কবি কালিদাসের, তারপরে মেঘদূত থেকে আরম্ভ করে মোটামুটি মানে শীর্ষ তালিকায় ছিলেন আপনারা। আমি শীর্ষ তালিকা না, আই ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্যাট, লাইক ইউ নো, ইয়া। তো আমি সেই কসমেটিক্স বক্স তো মাত্র মানে আসতেছে বাংলাদেশে, তো এই শব্দটা আমি বাবাকে বললাম, বাবা আমার একটা কসমেটিক্স বক্স লাগবে, ইংরেজি। তো বাবা বললেন, বাবা তো পড়তেন, সারাদিনই পড়তেন, তো হঠাৎ এভাবে তাকালেন, কি কসমেটিক্স বক্স, আচ্ছা বানানটা কর। আমি তো খুব স্মার্টলি COS এ আটকায় গেলাম, তারপর আর পারতেছি না, আর আগাচ্ছে না, আর আগাইতে পারছে ভয়। এখনকার 6 বছরের বাচ্চারা যেভাবে ইংলিশ বলে বা বানান করে বা কথা বলে, ও আমরা তখন ইন্টারমিডিয়েট পাস করলে এত স্মার্ট হতে পারবো না, রাইট? তো যাই হোক, আমি তো বলছি, তো এটা বলতেও পাইনি, কসমেটিক্স বক্স আর পাইনি। বাট বাবা বানান শেখাতেন এইভাবে, যদি রিক্সায় উঠতাম, এটা বানান কর, ওটা বানান কর, নামতা পড়, নামতা পড়তাম, 4 4 16, এটা নিয়ে যে কি রাগ হইতেছিল বাবার সাথে, মানে এইভাবে পড়াতেন আর কি, মানে চলতি পথে। উনি সারাক্ষণই পড়াতেন, উনি সারাক্ষণই বোঝাতেন,
এবং আমার বাবা অনেক জেদ্দি ছিলেন, উনি কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলনের নেতাও পুলিশ, ছিলেন, হ্যাঁ, গণসংগীত হুলিয়া গাইতেন, ছিল তার উপরে। হুলিয়া ছিল, কামাল লোহানী ছিলেন, ওনাদের সাথেই কিন্তু। হ্যাঁ, এবং ওনাদের সাথে। আপনি আপনার লেখায় আমি যেটি পড়েছি সেটি হচ্ছে অনেক বিদগ্ধ জনের সঙ্গে, অনেক বিখ্যাত মানুষের সঙ্গে কিন্তু আপনার ওই ছোটবেলা থেকেই পরিচয় ছিল। হ্যাঁ, এস এম সুলতান থেকে আরম্ভ করে কামাল লোহানী বলেন, তারপরে আরো অনেকেই আছে, সৈয়দ শামসুল হক বলেন, তারপরে আপনাদের খন্দকার সাদাত চৌধুরী বলেন, সাদাত হোসেন বলেন, সমস্ত সাংবাদিকদের আড্ডাই ছিল আমাদের বাড়িতে তখন, সমস্ত সাংবাদিকদের আড্ডা ছিল। রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, আব্দুল্লাল মামুন, আরো অনেকেই আছেন, মনোজ সেনগুপ্ত যারা ছিলেন তখনকার, যারা প্রথিতযশা মানুষ, নরেন বিশ্বাস বলেন, নন বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, তারপরে পলিটিক্যাল লোকরাও আসতেন, ইভেন হ্যাঁ, সিআর হ্যাঁ, দত্ত বলেন, বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারা আসতেন।